मैं তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার আজে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মে কথা না কমে ফিরে না যাও সঙ্গে করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। সবাইকে শুভেচ্ছা, রূপান্তরের শুভেচ্ছা। আমরা তো থিয়েটার সবাই পছন্দ করি এবং থিয়েটারের মানুষগুলো কত যে কাজ পাগল হয় আমি তার একটা প্রমাণ দিব আজকের অনুষ্ঠানে। আমার আজকের অনুষ্ঠানের অতিথি সবার প্রিয় মুখ, আমার তো খুবই প্রিয় একটি মেয়ে, রিদি হক। আপনারা তার ব্যাকগ্রাউন্ড সবাই জানেন, তারপরে তার কাছ থেকে আমরা শুনবো আমাদের কথোপকথনের ফাঁকে ফাঁকে। রিদি, আমি জানি তুমি খুব থিয়েটার পাগল একটা মেয়ে। এত যে থিয়েটার পাগল, এই ফিলিংসটা কিভাবে গ্রো করলো? খেলতে খেলতে বড় হই না, নানা রকম খেলা খেলতে খেলতে। আমি কিন্তু থিয়েটার গেমস খেলতে খেলতেই বড় হয়েছি। হ্যাঁ, তার মানে এটা না যে থিয়েটারে থাকতে গিয়ে বাবা মার সাথে এতটা রিজিড হয়ে গেছি যে আমি আমার ছেলেবেলা এনজয় করিনি, আমি আমার বন্ধুদের হাত ধরে মাঠে ঘুরে বেড়াইনি, স্কুলে দুষ্টুমি করিনি, সেটা হয়েছে। কিন্তু থিয়েটারের মধ্যেও বেড়ে ওঠা। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু মায়ের কথা আসলো, লাকি ইনাম, হ্যাঁ, আমাদের প্রিয় অভিনেত্রী, এবং স্যার ডক্টর ইনামুল হক আমার প্রিয় স্যার, ওনার কাছে আমার অনেক কিছু শেখা। তো এই দুজনের সন্তান তুমি, তো তোমার কতটুকু গর্ব লাগে যে বাংলাদেশে এমন একটা প্রমিনেন্ট দম্পতির সন্তান? আমি আসলে ভীষণ গর্বিত। তোমরা তো দুই বোন? আমরা দু বোন। আমরা দু বোন। আমি আর যেটা বললে পুনামাপা, আমি ভীষণ গর্বিত। প্রথমত আসলে এ কারণে, কারণ অসম্ভব সুন্দর মনের দুজন মানুষের সন্তান আমি। আই নো। হ্যাঁ, এবং তুমি জানো তারা দেশকে কতটা ভালোবাসে, দেশের মানুষকে কতটা ভালোবাসে। আমি সবসময় শুধু ভাবি যে তাদের কাছ থেকে এই গুণগুলোর একটু ছিটে ফোঁটা যদি আসলে গায়ে এসে লাগে, তাহলে আসলে মানুষ হওয়ার পথে এগোতে পারবো। সো আমি আসলে ভীষণ গর্বিত তাদের সন্তান হতে পেরে, তাদের আশেপাশে থাকবার সুযোগ পেয়ে। তারপর তোমার বিয়ের জীবন, বিয়ে হলো। তুমি যাকে বিয়ে করেছো তিনি অভিনেতা লিটু আনাম। হ্যাঁ, তো বিয়ের গল্পটা যদি আমরা একটু শুনি, মানে কিভাবে হলো? আমাদের শুরুটাও কিন্তু থিয়েটার দিয়ে। ও ঢাকা থিয়েটারের সদস্য, আমি তো নাগরিক নাট্যাঙ্গনের। তা শিল্পকলা একাডেমিতে একটা ওয়ার্কশপ প্রোডাকশন বেশ কবছর পরপরই হয়, খুব বড় করে। তা আমাদের সময় তখন রোমিও অ্যান্ড জুলিয়েট, ডক্টর ইসরাফিল শাহিন তখন জাস্ট এনএসডি থেকে আসলেন। তা এটার বেশ সাড়া ফেলেছিল তখন, একদম সব দলের ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পড়েছিল যে এই ওয়ার্কশপটায় পার্টিসিপেট করতে চায়। তা আমার দল থেকে আমি সুযোগ পেয়েছিলাম, ঢাকা থিয়েটার থেকে লিটু এসেছিল, ওখানেই পরিচয়, বন্ধুত্ব। দেন একটা সময় গিয়ে হয়তো মনে হয়েছে যে আসলে বন্ধুত্বের চাইতেও বেশি কিছু হয়তো। তারপর দুটো সন্তান, হিংটিং, অদ্ভুত দুটো নাম, মজার দুটো বাচ্চা। আসলে হিংটিং রবীন্দ্রনাথের হিংটিং ছট থেকে আমরা ওদের আদর করে হিংটিং ডাকি। ওদের ভালো নাম অনসুয়া রিদি আর অনিরুদ্ধ উন্মন। আর হ্যাঁ, ওরা এখন আসলে যেই সময়টা পার করছে, ওদের আধো আধো বল, ওদের ছুটে বেড়ানো, ওরা স্কুলে ভর্তি হয়েছে, সবকিছু মিলে আসলে দারুণ একটা সময় এখন কাটাচ্ছে। মানে এনজয় করছে অনেক, একদম ভীষণ করে। তো তোমার তো জমজ বাচ্চা, তো দুটো বাচ্চা একসাথে তো দেখতে হয়, পাশাপাশি তোমার সংসার, তোমার কাজ। এটা আসলে যেটা হয় যে মা, আমি, প্রৈতি, আমরা কিন্তু খুব কাছাকাছি থাকি। আচ্ছা, সো একসাথে সবাই মিলে থাকার যে সুবিধা, সেটা দারুণ করে ভোগ করছি। আর প্রৈতির বেবিও কিন্তু ও জাস্ট হিংটিং এর চেয়ে 6 মাসের বড়। সো বাসায় আসলে 3টা বাচ্চা, ওদেরকে নিয়ে একটা হুলুস্থুল সময় পার করতে হয় আমাদের। কিন্তু যেহেতু প্রৈতিও অনেকটা সময় দেয়, মা কিছুটা সময় দেয়, আমি কিছুটা সময় দিই, সবাই মিলে আসলে দারুণ একটা সময় কাটে। তো এই পর্যন্ত যতগুলো নাটক তুমি নির্দেশনা দিয়েছো, অভিনয় করেছো, মানে তোমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে? এটা তো আসলে কঠিন প্রশ্ন, সবচাইতে কঠিন প্রশ্ন পুনামাপা, কারণ যেই কাজটাই করি সেটা খুব ডেডিকেশন এবং অনেস্টির সাথে করার চেষ্টা করি। সো ওখান থেকে একটা কাজ বেছে নেওয়া খুব ডিফিকাল্ট। তারপরেও আমি বলবো যে চ্যানেল আইতেই আমাদের একটা 42 পর্বের
ধারাবাহিক টেলিছবি গেছে। স্বাধীনতার ৪২ বছরে ৪২টা এপিসোড গেছে, ১৯৭১ সেই সব দিনগুলো। এটা অনেক প্রাণের জায়গা থেকে কাজটা করা, কারণ তুমি জানো সেটা মুক্তিযুদ্ধ নিয়ে। অবশ্যই। সো এটার প্রতি একটা আলাদা ধরনের ফ্যাসিনেশন আছে, ভালো লাগা আছে, শেখার অনেক জায়গা ছিল, জানার অনেক জায়গা ছিল। আমরা ২১ জন মুক্তিযোদ্ধাকেও এনেছিলাম গেস্ট হিসাবে। সব কিছু মিলিয়ে এই কাজটার সাথে অন্যরকম একটা ভালো লাগা জড়িয়ে আছে। কিন্তু এছাড়া আমি আসলে কোনো কাজকে আলাদা করতে পারবো না যে আমার পছন্দের এই নাটকটাই আমার বেশি পছন্দের। সবকিছুই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, কারণ আসলে একটা মায়ের কাছে তার মানে সন্তান যেমন, তোমার কাজটা তো তোমার কাছে তাই 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 না? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা মফস্বলের ছেলে থিয়েটারে কাজ করে সফল হয়, কিন্তু যারা শহরমুখী ছেলে বা মেয়েরা, হ্যাঁ, অতটা থিয়েটারমুখী তারা হয় না। এটা কেন? আসলে ব্যাপারটা আমি ঠিক ওভাবে ভাবি না। আমি আসলে যেটা ভাবি সেটা হচ্ছে যে দেখো, আমাদের দেশের গ্রাম থেকে বা মফস্বল থেকেই তো আসলে আমাদের 90% লোকজনই উঠে আসে। শুধু ঢাকাকে কেন্দ্র করে সবাই ছুটছে ঠিকই, কিন্তু ঢাকায় যে আমাদের মূল জায়গা তা কিন্তু না। সো সারা দেশ থেকে যদি ছেলে মেয়ে আসছে থিয়েটারে, এটা বরং অনেক আনন্দের জায়গা, অনেক ভালো লাগার জায়গা। এটা ট্রু যে ঢাকা থেকেই সব আসছে তা না, অবশ্যই বাইরে থেকে আসছে। যেটা হয় যে তারা পড়তে আসছে, কর্মক্ষেত্রে আসছে, থিয়েটার করতেও হয়তো শুধু আসছে, কতটা ভালো লাগা নিয়ে আসছে, বোঝো? সো ওটা কিন্তু আরো ভালো লাগার জায়গা, যে আমরা ছড়িয়ে দিতে পারছি আসলে থিয়েটারের ভালো লাগার জায়গাটাকে, শুধু ঢাকা কেন্দ্রিক সেটা না। তোমার যেটা নাটক গহর বাদশা ও বানেসা পরি, তো এটা কিন্তু একটা লোকগাথা। তো এটা প্ল্যানটা কিভাবে করলে, মানে কিভাবে মাথায় আসলো যে এটা করব? আচ্ছা, সেটা নাগরিক নাট্যাঙ্গন এই সুযোগটা আমাকে দিয়েছে। নাগরিক নাট্যাঙ্গন ২১-এ পা দিয়েছে, ২০ বছর পেরোলো নাগরিক নাট্যাঙ্গনের। তো নাগরিক নাট্যাঙ্গন যখন ২০তম প্রযোজনা করবার পরিকল্পনা করলো, তখন নাগরিক নাট্যাঙ্গন ডিসিশন নিল যে একটা লোকগাথা করতে চায়। কারণ নাগরিক নাট্যাঙ্গনের ভান্ডারে স্যাটায়ার বলো, অ্যাবসার্ড বলো, মৌলিক নাটক বলো, ট্রান্সলেটেড নাটক, মুক্তিযুদ্ধের নাটক আছে, রবীন্দ্রনাথ আছে, কিন্তু নাগরিক নাট্যাঙ্গন চাইছিল যে একটা লোকগাথা যুক্ত হোক তাদের ভান্ডারে, ডিফারেন্ট কিছু। হ্যাঁ, তো তখনই নাগরিক নাট্যাঙ্গনের এই প্রস্তাব, এবং আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি আসলে ভীষণ কৃতজ্ঞ দলের কাছে, যে আমারও দলের সাথে ২০টা বছর কেটেছে। আমি একদমই কিশোর বেলায় ঢুকেছিলাম দলে, কিন্তু আমারও অনেক বড় একটা পাওয়া এই গহর বাদশা বানেসা পরি, আমার নির্দেশনায় এবং পুনর্কথনে মঞ্চে প্রথম। তো তোমার যে নাটকটা বানেসা পরি, এটা কিরকম অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ দর্শকদের কাছে? এটা একটা দারুণ অভিজ্ঞতা, কারণ আমরা 10টা শো করে ফেলেছি এবং এত মানুষের সমাগম, থিয়েটারে অডিয়েন্স কম এই কথাটাই এখন আর মানতে রাজি না, কারণ আমাদের প্রত্যেকটা শো হাউসফুল হয়েছে এবং ভীষণভাবে দর্শককে ছুতে পেরেছি। একটা থিয়েটার তো আসলে একটা আদান প্রদান, সরাসরি আদান প্রদান, তো বুঝতে পারা যায়, কিন্তু তুমি অন স্টেজ থেকেই বুঝবে যে তুমি কিভাবে সেটা রিফ্লেকশন পাচ্ছ। সেটাও আমরা ভীষণভাবে পেয়েছি, এবং যেটা বললাম যে থিয়েটারে দর্শক নেই সেটাও আর মানবো না। আর আমাদেরও না একটা ভীষণ ডেডিকেশন ছিল। এটা প্রায় 50-এর উপরে একটা টিম, আমরা কিন্তু বিরাট একটা টিম। সো এই টিমটা এক হয়ে যেই ভালোবাসাটা এই প্রোডাকশনের মাধ্যমে দর্শককে দিতে চাচ্ছিল, দর্শক সেটা ফিরিয়ে দিয়েছে, আমি এক কথায় যদি বলি। তো যদি একটা বিগ বাজেট পাও, একটা বিগ একটা বাজেট পেলে, তখন কি তুমি তোমার থিয়েটারের কোনো গল্প, তোমার পছন্দের গল্পকে মুভি করবে? ইচ্ছে আছে? মুভির জায়গাটা কিন্তু একেবারে আলাদা। হ্যাঁ, ফিল্মের পরিবেশটা আলাদা, থিয়েটারের পরিবেশটা আলাদা। আমি আসলে আলাদা আলাদা করেই দেখি। প্রত্যেকটা মাধ্যম আসলে আলাদা মাধ্যম, এবং প্রত্যেকটা মাধ্যমের এক একটা সৌন্দর্য আছে, এক একটা ধারা আছে, এক একটা ধরন আছে। তা আমি ফিল্মের জায়গাটাকে থিয়েটারের সাথে ঠিক রিলেট করি না। আমি যদি বড় বাজেট পাই, সেটা থিয়েটারের জন্য পেলে আমি থিয়েটারেই কাজে লাগাবো, আর ফিল্মের জন্য হলে ফিল্মের জন্যই ভাববো, ওভাবেই ভাববো। টিভিতে তো অনেক নাটক করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটক করেছো, তো সেখানে তোমার ভালো লাগার কোনো একটা নাটক যেটা করে খুব এনজয় করেছো, ভালো লেগেছে? যখন যেই ইউনিটে কাজ করতে চাই আমি আমার 100% দেওয়ারই চেষ্টা করি। তারপরে হয় না, ধরো রবীন্দ্রনাথের অনেকগুলো কাজ আমি করেছি, সেই কাজগুলোর প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছিল। ইভেন আমার শুরুটা যদি বলি না, বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন দিয়ে টেলিভিশনে আমার প্রথম নাটক, সেটাও একটা বিশাল প্রাপ্তি ছিল আমার মনে হয় আমার। লাকি ইনাম, হ্যাঁ, বাংলাদেশের প্রথম সারির একজন অভিনেত্রী, তার অভিনয়কে কতটুকু অনুকরণ করো? লাকি ইনাম আমার কাছে
সরৈশ্বর্য লাকি ইনাম। লাকি ইনাম আমার নাট্যগুরু, শুধু অভিনয় বলবো না, লাকি ইনাম সরৈশ্বর্য আমরা তাকে যে কারণে ডাকি, তার নৃত্য, তার গীত, তার নাট্য সংগঠক হিসেবে তার যে জায়গাটা, তার লেখনী, তার নির্দেশনা, তার অভিনয়, সব কিছু মিলিয়ে লাকি ইনাম আমার কাছে অসম্ভব পূজনীয় একজন মানুষ। এবং আমি সেই লাকি ইনামকে সবসময় ধারণ করি নিজের মধ্যে, ধারণ করে সেটার জিস্টটা নিয়ে আসলে যদি একটু একটু করে বের করতে পারি, সেটাই আমার চাওয়া। আমার তো মনে হয় লাকি ইনামকে ছোঁয়া তো অত সহজ না, একটু করে যদি ছোঁয়া যায় সেই চেষ্টাটাতেই আছি। বাবা মা দুজনই না আমার ভীষণ ভীষণ ভালো বন্ধু। আমি জাস্ট বলার জন্য বলছি না, কিন্তু একদম লিটারালি ওদের সাথে সব কিছু খুব ছোটোবেলা থেকে আমি শেয়ার করতে পেরেছি, যে কারণে আমার মনে হয় যে আমিও লাইফে যে ডিসিশনগুলো নিয়েছি সেগুলো সুন্দর করে নিতে পারার পেছনে আসলে ওরা আমার বন্ধু, এটা একটা বড় ভূমিকা রেখেছিল। মানুষ যখন অতীত ভুলে যায় তখন কি কার রূপান্তর হয়? অতীতকে ভুলে কখনোই মানুষ সামনে এগোতে পারবে না। অতীতকে আঁকড়ে ধরে রাখতেই হবে, হ্যাঁ, কিন্তু তারপরও তাকে তার নিজস্বতা নিয়ে বেরিয়ে আসতে হবে, তাকে আরও ফুটে উঠতে হবে, আরও বাড়তে জানতে হবে, কিন্তু সেটা কখনোই অতীতকে ভুলে যেয়ে না। আমরা দর্শকদেরকে একটু উপহার দিতে চাই তোমার থিয়েটারের কোনো একটা নাটকের, প্রিয় নাটকের কিছুটা অংশ তুমি শোনাবে। আচ্ছা, তাহলে প্রাগৈতিহাসিকে যাই। প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প থেকে নাগরিক নাট্যাঙ্গন যে প্রাগৈতিহাসিক মঞ্চে এনেছে, সেখানে পাঁচি চরিত্রটা আমি করি এবং আমরা 100বারেরও বেশি মঞ্চে উঠেছি। এই পাঁচি চরিত্রেই আমি উঠেছি। তা পাঁচির ডায়লগ না, এটা একটা ধারা বর্ণনার একটা অংশ, খুব ভালো লাগার একটা জায়গা, ওটা একটু বলি। পাঁচির মনে পড়ে যায় অনেক দিন আগের সেই ঘটনা। ও তখনও সঙ্গীত সাধক পূর্ণা বাউলের সাথে সুরের সমুদ্রে ভাসছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত, কোথাও যেন ওর ভেসে বেড়ানো থামে না। সরৈশ্বর্য বৈষ্টমী হয়ে বিহঙ্গমীর পাখায় উঠতে থাকে সুরের অন্তরিক্ষে। অঙ্কুরিত চারাগাছে গজানো প্রথম কিশলয় যেমন রোদ আর বৃষ্টি খেলা করে, ঠিক তেমনি করে সুর আর পূর্ণা বাউল ওর দেহ আর মনকে নিয়ে এক অনন্য খেলায় মেতে ওঠে। এমনি এক রাতে চাঁদ ওঠে আকাশে, ভরা পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ হচ্ছে সুর সাধনার নির্ভেজাল কাল। সাধন গুরুর পায়ের কাছে বসে গান করতে করতে কখন যে চাঁদ হেইলে পইরেছে পশ্চিমে, সেদিকে খেয়ালই যায়নি। দক্ষিণে তাকায় দেখি সাধন গুরু আমার হেইলে পইরেছে গভীর নিদ্রার গহীনে। একা একা তখন আর সুর তুলতে চায় না। তো একদম নতুনদের জন্য যারা থিয়েটারে আসতে চায়, হ্যাঁ, তোমার কোনো মেসেজ? আমি আসলে একটা জিনিস ভীষণভাবে উপলব্ধি করি যে একজন ভালো মানুষ হওয়ার যে চেষ্টা, সেই বীজটা থিয়েটার একজনের মধ্যে বপন করতে পারে। একজন শুদ্ধ মানুষ হওয়ার, শুধু অভিনয় করব, একটু অভিনয়টা কিভাবে শিখব, এটা আসলে থিয়েটার না। থিয়েটার অনেক বড় একটা জায়গা, জানার, শেখার, বোঝার, এগিয়ে যাবার। সো আমার মনে হয় যারা আসলে জীবনটাকে জানতে চায় তারা থিয়েটারটাকে এনজয় করবে দারুণভাবে। আমরা শুভকামনা জানাই রূপান্তরের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। রূপান্তরের সবাইকে অনেক ভালোবাসা। চ্যানেল আইকে আর নতুন করে ভালোবাসা জানাবার আসলে অবকাশ নেই, কারণ এত ভালোবাসি আমরা চ্যানেল আইকে এবং চ্যানেল আইও আমাদেরকে। সুপ্রিয় দর্শক, যদি ভালো লেগে থাকে আমাদের অনুষ্ঠান, আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। সেই সঙ্গে রয়েছে রূপান্তরের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। দেখা হবে এই দিন এই মুহূর্তে। আবার আপনাদের প্রিয় অন্য কোনো মুখকে নিয়ে চলে আসবো। তুমি তো আমার চেনা, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো। যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়,
হারিয়ে যাও এক ঝলকে, মেয়ে কথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে প্রাণনায়, ভেসে যাবো আজ দুজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে